এই, একদম আমার কাছে আসবে না। কেন? এলে কি করবে? এক দৌড় দিব। ওকে, দাও দৌড়, দেখি কতটা দৌড়াতে পারো। আর কতদিন এভাবে দৌড়াবে? যতদিন না তুমি আমাকে তাড়া করে বেড়াবে। কথাটা বলেই অমনি দিলাম দৌড়। আমাকে আর কে পাই? যেই দৌড় দিলাম তখনই খাট থেকে পড়ে গেলাম। কি ব্যাপার, আমি খাটে আসলাম কিভাবে? আমাকে তো মিম তাড়া করছিল। না, আর পারি না। এই মেয়ে তো আমার স্বপ্নের মধ্যেও ছাড়বে না। ভার্সিগুলো ভাবতে ভাবতে ফ্রেশ হতে চলে গেলাম। ফ্রেশ হয়ে এসে ঘড়ির দিকে তাকাতেই দেখি 10টা বেজে গেছে। তাড়াতাড়ি নাস্তা করে বেরিয়ে পড়লাম ভার্সিটিতে। ও, আপনাদের তো আমার পরিচয়টাই দেওয়া হলো না। ভার্সিটি যেতে যেতে আপনাদের পরিচয়টা দিয়েই দিই। আমি রাফি আহমেদ, এবার অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র। দেখতে তেমন ভালো না, কালো, তবে মনটা আমার খুবই ভালো। না, আর নিজের নামে গুজব ছড়াবো না। গেট দিয়ে ঢুকতে যাব ঠিক তখনই কেউ আমার কলার ধরে রাখছে, যার কারণে আমি সামনে এগোতেই পারছি না। পিছনে তাকিয়ে দেখি মিম। আমি দেখেই তো অবস্থা খারাপ। কিরে, তোর প্রবলেম কি রে রাফি? কেন রে, আমি আবার কি করলাম? কি করিস নাই তাই বল। তোর জন্য আমি ঘুমাতেই পারি না। আমার স্বপ্নে সবসময় ঘোরাঘুরি করিস কেন? আসলে তোর ভালো ডাক্তার দেখাতে হবে। ওয়েট, আরমান সাহেবকে ফোন দিতে বলি, আপনার মেয়ের ভালো ট্রিটমেন্ট করান, না হলে একসময় পাবনা পাঠাতে হবে। কথাটা বলেই একটু মুচকি হাসলাম। এই দেখ রাফি, আমার সামনে একদম মুচকি হাসবি না। কেন রে? তোর এই হাসিটার কারণে আমি রাতে ঘুমাতে পারি না। এই দেখ, ফাও বকিস না তো। যা, তোর হলে যা, আর আমাকে আমার হলে যেতে দে, ফাজিল মাইয়া একটা। কথাটা বলে আমি চলে যেতে যাব, আবার আমার কলার ধরে টান দিল মিম। আমি এবার রাগি মুডে বললাম, ওই তোর সমস্যা কি? এত জ্বালাস কেন রে? যা ভাগ ছেড়ে। তুই আমাকে এভাবে বলতে পারলি রাফি? ওকে, যাচ্ছি চলে। আর আসবো না তোর কাছে, আর কথাও বলবো না। বলেই মিম মন খারাপ করে চলে গেল, আর আমিও চলে গেলাম ক্লাসে। কিরে রাফি, এতক্ষণ কোথায় ছিলি রে? আর বলিস না দোস্ত, ওই মিমটা ভার্সিটি আসতে না আসতেই জ্বালানো শুরু করলো। আরে রাফি, তুই বোঝার চেষ্টা কর, মেয়েটা তোকে ভালোবাসে রে। আরে ধুর ছাই, ভালোবাসার গোষ্ঠী কিলাই, এসব আমার দ্বারা হবে না। আচ্ছা, সে দেখা যাবে। এখন চল ক্যান্টিনে যাই। তোরা যা বাপু, আমি যাব না। কেন রে, কি হইলো? ভালো লাগছে না। তোরা যা, আমার অ্যাসাইনমেন্ট করতে হবে, কালকে করতে পারি নাই। ওকে থাক, তাইলে আমরা যাইগা। বলে নিলয় আর নীরব চলে গেল, আর আমি আমার অ্যাসাইনমেন্টটা কমপ্লিট করলাম। আজকে এটা জমা দিতে হবে, তা না হলে কপালে দুঃখ আছে। যাই হোক, অ্যাসাইনমেন্টটা জমা দিয়ে এসে ভালো লাগছে না, তাই চলে এলাম বাসায়। ইদানিং মনটা বড্ড খারাপ। আর সত্যি বলতে একটা মধ্যবিত্ত পরিবারের যে কত প্রেশার, সেটা একমাত্র তারাই বোঝে। মধ্যবিত্ত পরিবারগুলো মানুষের অনেক স্বপ্ন থাকে, কিন্তু তারা সেটা বাস্তবায়িত করতে পারে না। আর সেই মধ্যবিত্ত পরিবারের বড় ছেলে বা মেয়ের অনেক দায়িত্ব থাকে তার পরিবারটাকে দেখে রাখতে। অনেক কষ্ট সহ্য করে তারা তাদের পরিবারের মানুষের মুখে হাসি ফোটায়। যাই হোক, ফ্রেশ হয়ে কিছু খেয়ে টিউশনি করাতে চলে গেলাম। এই টিউশনি করে যেটুকু আয় করা যায় তাতে নিজের পড়ালেখার খরচটা চলে যায়, আর একটু কষ্ট করলে বাড়িতেও দেওয়া যায়। অনেক নৈতিক কথা বললাম, আমি চলে আসছি যেখানে টিউশনি করাই। আজ মাসের শেষের দিকে দেখি বেতনটা দেয় নাকি। আমি দরজার সামনে এসে কলিং বেল প্রেস করলাম, আর একটা অল্প বয়সী মেয়ে এসে দরজা খুলল। যদিও আমি মেয়েটাকে চিনি না, হয়তো বেড়াতে আসছে। আমি ভিতরে চলে গেলাম, গিয়ে দেখি আমার ছাত্রছাত্রীরা গল্প করছে। আমি যেতেই চেয়ার থেকে উঠে দাঁড়ালো। আমি বসার পর ওরাও বসলো। তবে একটা কথা তো বলাই হলো না, এই টিউশনিটা মিম ঠিক করে দিয়েছিল। মেয়েটা আমাকে জ্বালালেও কিছু ভালো কাজ করেও দেই। এবার আমার স্টুডেন্টদের কথা বলি। একজন পড়ে ইন্টারে, আর একজন ক্লাস 9-এ। একজন ছেলে একজন মেয়ে, তবে খুব লক্ষ্মী ওরা। যাই হোক, পড়ানো শুরু করলাম। পড়ানো শেষ করে আরেক জায়গায় গেলাম পড়াতে। ওখানে গিয়েও একই অবস্থা। বেতনটা আজকে কেউই দিল না, বলছে কালকে দিবে। আর আমিও জোর করি নাই, কারণ বাড়িওয়ালারা খুব ভালো। পড়ানো শেষ করে
রাত 8টায় বাসায় পৌঁছালাম। বাসায় এসে ফ্রেশ হয়ে খুব ক্ষুধা লাগছিল, তাই তাড়াতাড়ি খেয়েই নিলাম। খেয়ে এসে একটু নিজের পড়া পড়লাম। কালকে আবার পরীক্ষা নিতে হবে স্টুডেন্টগুলোর, তার আবার প্রশ্ন তৈরি করতে হবে, তাই রাত জেগে প্রশ্নগুলো করে রেডি করে রাখলাম। এবার একটু ফেসবুকে যাই, অনেক দিন যাই না। আর আমার গল্প লেখাও হয় না, আসলে অনেক কাজের চাপ, তাই আর গল্প লেখার সময় পাই না। ফেসবুকে লগ ইন করতেই দেখি ঝড়ের মতো মেসেজ আসা শুরু করতেছে, তো আর থামার নামই নাই। একজন মেসেজ দিয়েছে, রাফি এখন আর গল্প কেন লিখেন না? প্রায় মানুষের এই একই প্রশ্ন। তারপর সবাইকে বিষয়টা বলার পর আর কিছুই বলে নাই। আজ আর রাতে ঘুম আসছে না, তাই গল্প লেখা শুরু করলাম। গল্প লেখা শেষ করে পোস্ট করে অফলাইনে চলে গেলাম। সকালে আবার উঠতে হবে, তাই ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে আম্মুর ডাকে উঠলাম, উঠে একটু হাঁটতে গেলাম, তারপর নাস্তা করে ভার্সিটি গেলাম। তবে আজকে আর কোনো রকম ঝামেলা করে নাই মিম। যাক বাবা, বাঁচা গেল। আজ আর জল্লাদটা আসে নাই, তাই ক্যাম্পাসে বসে আড্ডা দিচ্ছি বন্ধুদের সাথে। হঠাৎ পিছন থেকে কেউ আমার চোখ বন্ধ করে দিল। আমি ছাড়াতে চেষ্টা করে ব্যর্থ হলাম। কিছুক্ষণ পর সে নিজেই ছেড়ে দিল, আর আমি পিছন ফিরে তাকাতেই দেখে তো পুরাই অবাক। আজকে মিম ভার্সিটি আসছে। নীল শাড়ি, ঠোঁটে হালকা করে লাল লিপস্টিক, একদম নীল পরীর মতো লাগছিল। মনে হচ্ছিল একটা নীল পরী। আমি তো হা করে ওর দিকে তাকিয়ে আছি। ওই কি রে, এইভাবে কি দেখছিস? তোমাকে খুব সুন্দর লাগছে। তোমাকে কি সত্যি? এত লজ্জা পাওয়ার কিছু নাই, একদম পেত্নির মতো লাগছে। আমাকে কেন ভালো লাগবে? আমি তো আর দেখতে সুন্দর না, তোর তো ফাহমিদাকে ভালো লাগবে। এই তুই থামবি? আচ্ছা বাবা, তোকে সত্যি খুব ভালো দেখাচ্ছে। এবার খুশি তো? হুম, অনেক খুশি। আচ্ছা চল, এই খুশিতে তোকে নিয়ে খেতে যাব। না থাক, আমি খাবো না। আর আমার কাছে টাকা নাই, এখনো বেতন পাই নাই। ওই, তোকে কি আমি বলেছি যে বিল তুই দিবি? না বলিস নাই, কিন্তু তবুও। একটা কথাও বলবি না। চল এখন চুপচাপ আমার সাথে। না যাবো না, আমার ক্লাসে যেতে হবে। ইস, আসছে ঈশ্বরচন্দ্রের জামাই, উনি পড়ে একদম উল্টায় দিবে। চুপচাপ আমার সাথে চল, না হলে কিন্তু কান টেনে নিয়ে যাব। আচ্ছা ঠিক আছে, তুই যে নাছরবান্দা, না যাওয়া পর্যন্ত তুই ছাড়বি না। তারপর মিম আর আমি একটা রেস্টুরেন্টে গেলাম খেতে। আর না যেয়ে তো কোনো উপায় নাই, মেয়েটা খুবই জেদি, সহজে ছাড়বে না। ওকে আমি একটু ভয় পাই। যাই হোক, অনেক কথা বলে ফেললাম, এবার কাজের কথায় আসি। এই মিম শোন না, হুম, বল। আমার কিছু টাকা লাগতো রে, তোর কাছে কি হবে? হুম, আছে, কিন্তু কত টাকা আর কেনই বা টাকা চাইতেছিস? তোকে আমি দিয়ে দিবনি পরে। কিন্তু কত টাকা লাগবে? খুব বেশি না, 500 টাকা হলে হবে। ওকে, আছে আমার কাছে। ধন্যবাদ দোস্ত। আচ্ছা এবার কোথায় যাবি তুই? চল আজকে একটু রিক্সা করে ঘুরে আসি। ওই মেন্টাল, রিক্সা ঘুরতে গেলে কত টাকা নষ্ট হবে ভেবে দেখছস? কোথাও যাওয়া লাগবে না, এখন তুই বাসায় যা, আর আমি ক্যাম্পাসে যাই। আমার একটা অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার বাকি আছে। অ্যাসাইনমেন্ট দিয়ে কি হবে? চল না এখন ঘুরে আসি। মিম, এবার কিন্তু বেশি হয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই দেখ, কথায় কথায় কাঁদবি না তো, আমার রাগ হচ্ছে। আচ্ছা আমি যাচ্ছি, আর জ্বালাবো না। যখন আমি থাকবো না তখন বুঝবি। বলেই মিম চলে গেল। মনে হয় মেয়েটা খুব কষ্ট পাইছে। আসলে আমি ওভাবে বলতে চাই নাই। যাই হোক, পরে কল দিয়ে সরি বলে নিবনি। আমি ভার্সিটি গিয়ে অ্যাসাইনমেন্ট জমা দিয়ে বাসায় চলে এলাম। বাসায় এসে ফ্রেশ হয়ে খেয়ে দিয়ে পড়াতে চলে গেলাম। পড়ানো শেষ করে রাতে বাসায় আসলাম। ফ্রেশ হয়ে ফোনটা নিয়ে মিমকে একটা কল দিলাম। 3-4 বার রিং হওয়ার পর কলটা রিসিভ করলো। হ্যালো পেতনি। কি আপনি? আমি পেতনির বয়ফ্রেন্ড। সরি, আমি পরপুরুষের সাথে কথা বলবো না। ওকে বলা লাগবে না ভাই। ওই হারামি, ফোন রাখার জন্য এত ব্যস্ত হোস কেন? কি আর করব, এইমাত্র কেউ একজন বললেন যে তিনি নাকি পর পুরুষের সাথে কথা বলবে না, তাই। ওকে সরি, কি জন্য বল কল দিছস? তাই কইয়া ফেল। আসলে সকালের জন্য সরি। কোন ব্যাপারে? সকালে তোর সাথে খারাপ ব্যবহার করার জন্য। কোন খারাপ ব্যবহার?
মিম, এবার কি বেশি হয়ে যাচ্ছে না? না, একদম বেশি হয়ে যাচ্ছে না। আচ্ছা যাই হোক, আমি দুঃখিত। আচ্ছা রাফি, একটা কথা বলতো, তুই কি সত্যি আমাকে বুঝিস না? মানে? না কিছু না। ও আচ্ছা, একটু বেলকনিতে আসতে পারবি? কেন রে? আসতে বলছি মানে আয়, অত প্রশ্ন করিস কেন? আচ্ছা আসছি। মিম এসে অমনি জোরে একটা চিৎকার দিল। আপনারা কি ভাবছেন মিম কেন চিৎকার দিল? তাহলে বলছি শুনুন। আসলে বিষয়টা হলো কি, আজ ওর বার্থডে, তাই ওকে সারপ্রাইজ দিব বলে ওর বেলকনির সামনে গিয়ে মোমবাতি দিয়ে হ্যাপি বার্থডে লেখছি। আর সেটা দেখেই মিম চিৎকার দিল আর এক দৌড়ে নিচে চলে এলো আর আমাকে জড়িয়ে ধরল। নে হয়েছে, এবার ছাড়। আর এত খুশি হওয়ার কিছু নাই, তোর টাকা দিয়েই তোকে উইশ করলাম। সে যার টাকাই হোক না কেন, তুমি যে আমার বার্থডে মনে রাখছো, এটাই আমার কাছে অনেক কিছু রাফি। এই বোকামে, আজকে একটা খুশির দিন আর তুই কান্না করছিস কেন? আর আমি তো তোর বন্ধু, বন্ধু হয়ে বন্ধুর পয়তা দিবস মনে রাখবো না তো কে রাখবে শুনি? আমার কথা শুনেই মিম হেসে দিল। আসলে ওকে হাসানোর জন্যই কথাটা বললাম। আর সত্যি বলতে মিমকে হাসলে খুব মায়াবী লাগে। মিম আবার আমাকে জড়িয়ে ধরলো। কিরে, কি হলো আবার? আমাকে এইভাবে সারা জীবন আগলে রাখতে পারবি রাফি? কখনো ছেড়ে যাবি না তো? তোর সাথে আমি সারা জীবন থাকতে চাই না। তুই আমাকে জ্বালিয়ে মারবি? হুম, জ্বালাবো, 100 বার জ্বালাবো। আর যদি কখনো অন্য কোনো মেয়ের দিকে চোখ তুলে তাকিয়েছিস তো তোর খবর আছে। ওই এবার কেকটা কাট। তারপর মিম কেক কাটলো। ওকে আমি খাইয়ে দিলাম আর ও আমাকে। আচ্ছা এবার তুই বাসায় যা, রাতটা তো অনেক হলো। না, আমি যাব না, তোর সাথে এভাবেই থাকবো। পাগলামি করিস না, আমার খুব ঘুম আসছে। চল আজ দুজনে একসাথে ঘুমাই। প্লিজ মিম, পাগলামি করিস না। আচ্ছা যাও, আর বাসায় গিয়ে কল দিও। আচ্ছা যাচ্ছি, তুইও বাসায় যা। মিম চলে যাওয়ার পর আমিও চলে এলাম। আর আমি যখনই আমার বাড়ির কাছে আসলাম ঠিক তখনই অন্য দিক থেকে একটা গাড়ি এসে আমাকে ধাক্কা দিল। আর আমি দূরে গিয়ে ছিটকে পড়লাম। আর অন্যদিকে মিম আমাকে ফোনের পর ফোন দিয়ে যাচ্ছে, কিন্তু আমার ফোনটা তো রাস্তার পাশে পড়ে আছে। 1 বছর পর আমার কোমা থেকে জ্ঞান ফিরল। চোখ খুলে দেখি কারা যেন আমার পাশে দাঁড়িয়ে আছে আর আরেকজন মহিলা আমার পাশে বসে আছে। আমি চোখে ঝাপসা দেখছি, তখনই ডাক্তার এসে মহিলাটাকে বলল আসলে মাথায় অনেক আঘাত লাগার কারণে আর কোমায় থাকার জন্য সবাইকে একটু চিন্তা কষ্ট হচ্ছে। এতে চিন্তার কোনো কারণ নাই, কিছু সময় পর ঠিক হয়ে যাবে বলেই ডাক্তার চলে গেলেন। তারপর নার্স এসে আমাকে একটা কম পাওয়ারের ঘুমের ইঞ্জেকশন দিল আর আমি ঘুমিয়ে গেলাম। আর আমার যখন ঘুম ভাঙলো তখন রাত 10টা বাজে। ঘুম থেকে উঠে দেখি আম্মু আমার পাশে বসে আছে। আসলে ওই দিন অ্যাক্সিডেন্টের সময় আমার শরীরে অনেক আঘাত পাই আর সবথেকে বেশি আঘাত পাই আমার মাথায়, যার কারণে আমি কোমায় চলে যাই। আজকে এই দিনে আমি অ্যাক্সিডেন্ট করছিলাম আর আজকের দিনেই মিমের বার্থডে। আমি আর দেরি না করে মিমকে একটা কল দিলাম, কিন্তু ফোনটা বন্ধ বলল। অনেকবার ট্রাই করলাম কিন্তু কোনোভাবেই ফোন ঢোকাতেই পারছিলাম না। আর আমি বেশি চিন্তা করতে পারলাম না, কারণ মাথায় প্রচুর ব্যথা করছে। পরের দিন সকালে আমাকে হসপিটাল থেকে রিলিজ করে দেয়। আমি বাড়িতে এসে ভার্সিটির দিকে রওনা দিলাম। আর এতক্ষণে হয়তো সবাই জেনে গেছে আমি বাড়ি ফিরে আসছি। আমি ভার্সিটি ঢুকে ক্লাসের দিকে যেতে লাগলাম। ক্লাসের দিকে গিয়ে দেখি ক্লাসের দরজা বন্ধ, ভিতর দিয়ে লক করা। আমি দরজায় নক করতেই কে যেন এসে খুলে দিল। আর আমি ভিতরে ঢুকে যেটা দেখলাম, কোথা থেকে মিম এসে আমাকে জড়িয়ে ধরলো আর আমাকে কপালে মুখে চুমু খেতে লাগলো। রাফি, তুমি ঠিক আছো? কেমন আছো? খুব মিস করছি তোমাকে। এই যে দেখো, আমি ভালোই আছি, তোমার রাফি ভালো আছে। আরে এই পাগলি, তুমি কান্না করছো কেন? তুমি জানো না রাফি, তোমাকে খুব মিস করছি। তোমার জ্ঞান ফেরার আগে থেকে আমি হসপিটালে গিয়ে তোমার পাশে বসেছিলাম, কখন তোমার জ্ঞান ফিরবে। এই বোকামি, আমি তোমাকে ছাড়া কোথাও যাব না। আর ওই উপরে যিনি বসে আছেন উনি এত তাড়াতাড়ি আমাকে ওনার কাছে নিবে না। রাফি, আমি আর তোমাকে হারাতে চাই না। আমিও চাই না তোমাকে হারাতে। কিরে মিম, এবার তো ছেড়ে দে। বেচারা সবে মাত্র ভার্সিটিতে আসলো, ওকে একটু রেস্ট নিতে দে। না, আমি ওকে ছাড়বো না। আরে সবাই তোদের দিকে তাকিয়ে আছে, এবার তো ছাড়। আনিশার কথাতে মিম আমাকে ছেড়ে দিল। আচ্ছা রাফি, এখন কি অবস্থা তোর? এই তো ভালো। আচ্ছা চলো আড্ডা দেই। তারপর সব বন্ধুরা মিলে ক্যান্টিনে গেলাম।
অনেকক্ষণ আড্ডা দেওয়ার পর লাঞ্চ করে আবার ক্যাম্পাসে গেলাম। আজ আর ক্লাস করলাম না, কারণ হঠাৎ করে আমার মাথা ব্যথা করছিল। তাই ওদেরকে বলে চলে এলাম। মিম আর আদনান আমাকে বাসায় এগিয়ে দিয়ে চলে গেল। বাসায় এসে ফ্রেশ হয়ে ঘুমাতে গেলাম। আমি যাওয়ার একটু পর আম্মু আমার রুমে আসলো। কি রে রাফি, ঠিক আছিস তো? আম্মু। আচ্ছা আম্মু, আমার মাথাটা একটু হাত বুলাই দিবে? আচ্ছা বাবা, দিচ্ছি, তুই ঘুমা। আম্মু মাথায় হাত বুলিয়ে দিয়ে দিচ্ছিল। কখন যে ঘুমিয়ে গেলাম নিজেও জানি না। ঘুম থেকে উঠেই দেখি একজন হাজির। আরে তুমি? আমি তোমার কথা শুনে দেখতে চলে এলাম। ও, ধন্যবাদ তোমাকে। এখন কেমন লাগছে রাফি? মোটামুটি ভালো। ও আচ্ছা রাফি, আমি এখন আসি, পরে আবার আসবো। বাই। ওকে যাও, আবার এসো কিন্তু। কি আপনারা অবাক হয়ে যাচ্ছেন যে এত সময় কার সাথে কথা বলছিলাম? তাহলে বলছি, ওর সাথে আমার ফেসবুকে পরিচয়। আমাদের ফ্রেন্ডশিপের 3 বছর পূর্ণ হলো। আর ওর নাম হলো শাহরিন সুলতানা আখি। ওর ব্যাপারে এখন এইটুকু জেনে রাখেন, আর জানার প্রয়োজন নেই। যাই হোক, শাহরিন চলে যাওয়ার পর ফ্রেশ হয়ে বসে আছি। তখনই মিমের ফোন। হ্যালো রাফি। বলো। আচ্ছা কালকে চলো কোথাও থেকে ঘুরে আসি। কোথায় যাবে? চলো কোথাও থেকে ঘুরে আসি, ভালো লাগবে তোমার। আর আমি এই 1 বছর কোথাও যাই নাই, তোমাকে নিয়ে কোথাও ঘুরতে যাওয়া হয় নাই। ও আচ্ছা, যাবো তাইলে। খাইছো তুমি? খাইছি। তুমি? না, খাই নাই, তবে খাবো কিছু সময় পরে। ও আচ্ছা, তাড়াতাড়ি খেয়ে নিও। আর খাবার খেয়ে ওষুধ খেতে ভুলে যেও না। আচ্ছা এখন রাখি রাফি, তুমি রাত জাগবে না, ঘুমিয়ে যাবে তাড়াতাড়ি। ওকে, তুমি যা বলবে তাই হবে। এবার রাখি তাইলে। ফোনটা কেটে দিয়ে খেতে গেলাম। খাওয়া দাওয়া শেষ করে ওষুধ খেয়ে ঘরে এসে শুয়ে পড়লাম। হঠাৎ মিমের কথা মনে পড়লো। আচ্ছা, মেয়েটা কেন আমার এত যত্ন নেয়? ও কি আমাকে সত্যি ভালোবাসে, নাকি আমার প্রতি বন্ধুত্ব এর দায়িত্ব পালন করে? কিন্তু ওর কাজকর্ম দেখে তো আমার প্রতি অনেকটাই দুর্বল। আচ্ছা, আমি ওকে নিয়ে তো ভাবছি কেন? তার মানে আমিও কি ওকে... না না না, এই আমি কি ভাবছি? আমি তো ওকে শুধুই আমার বন্ধু ভাবি। না, আর ভাবতে পারছি না, মাথাটা ব্যথা করছে। এবার ঘুমাতে যাব। সকালে আম্মুর ডাকে ঘুম ভাঙলো। কি রে সোনা, আর কত ঘুমাবি? এবার তো ওঠ। উঠছি আম্মু, তুমি যাও, আমি আসছি। বলেই আম্মু চলে গেল। আমিও ফ্রেশ হয়ে খেতে গেলাম। খাবার টেবিলে বসে সবাই মিলে খাবার খাচ্ছি, ঠিক তখনই আব্বু বলল, আচ্ছা বাবু, তোর আজকে একটা জায়গায় যেতে হবে, পারবি বাবা যেতে? কোথায় যাব আব্বু? একটা কাগজে একটা ঠিকানা লিখে দিল আর বলল এই ঠিকানায় যেতে। খাওয়া দাওয়া শেষ করে রুমে এসে ঠিকানা অনুযায়ী বেরিয়ে পড়লাম। 1 ঘন্টা পর ঠিকানা অনুযায়ী পৌঁছে গেলাম। এটা একটা কোম্পানি, চৌধুরী ইন্ডাস্ট্রিয়াল